স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের সকল থানার কার্যক্রম শুরু, নিরাপত্তা নিশ্চিতে রয়েছে সেনা ও আনসার সদস্যরা। ২৭ দিন পর সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু, প্রাণ ফিরেছে স্টেশনগুলোতে। এবং নওগাঁর আত্রাইয়ে দুটি সেতুর অভাবে ভরসা শুধু নৌকা, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দেশের সকল থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বমোট ৬৩৯টি থানার সবকটিতেই কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশে মেট্রোপলিটনে রয়েছে ১১০টি থানা, জেলায় রয়েছে ৫২৯টি এবং রেলওয়ে পুলিশের ২৪টি থানা রয়েছে। অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরাও থানায় রয়েছে। তারা পুলিশকে বিভিন্ন কাজে সহযোগিতা করছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিভিন্ন স্থানে পুলিশের ওপর চড়াও হয় জনতা। রাজধানী ঢাকার অধিকাংশ থানা আক্রান্ত হলে এর একরকম অঘোষিতভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন পুলিশ সদস্যরা। যশোরে পুরো দমে শুরু হয়েছে থানার কার্যক্রম। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, জেলায় সব পুলিশ কি কাজে যোগ দিয়েছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সেই নির্দেশনা গত 12 তারিখ থেকে থানাগুলিতে কার্যক্রম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আগস্টের যে সেই থানা কিন্তু জুবায়ের, আপনার পাশে যেহেতু সমাবেশ চলছে, সেই শব্দের কারণে আমরা শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করব। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা ও নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর আগে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেকর্ড করা হয়। সকালে উচ্চ আদালতে মামলার রিটকারী আইনজীবী MS তামিম জানান, গতকাল করা আবেদন মামলা হিসেবে রেকর্ড নিয়ে আজ তদন্ত কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আতাউর রহমানকে নিযুক্ত করা হয়েছে। মামলার বাকি আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত, সাবেক IGP, সাবেক DMP কমিশনার, সাবেক DB প্রধান এবং যুবলীগ ও ছাত্রলীগ সভাপতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই জুলাইয়ের গণহত্যার অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে 10 জনকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। ঘটনার মেয়াদ দেওয়া হয়েছে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘরে থাকা অবস্থায় নিহত নারী ও শিশুকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং এই সময়ে সংঘটিত গণহত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ডগুলি হয়েছে, আমি যাদের দিচ্ছি 13 জন, আমার প্রেয়ারের মধ্যে বলা আছে সাবসিকুয়েন্টলি যদি আরও কারো পাওয়া যায় সেগুলি ইনক্লুডিং। আমরা বলছি ন্যূনতম 1 কোটি টাকা, শুনানি না হওয়া পর্যন্ত 50 লক্ষ টাকা করে প্রতি ভিক্টিমকে দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল সাহেব এসে একটা সময় নিছেন। এটা আগামী 5ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগে দলে দলে জড়ো হতে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে তারা হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। এ সময় সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তারা যে সময় বের হবে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকরি গ্রামের নিহত সাজিদের জানাজায় অংশ নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। সাজিদরা জাতীয় বীরে পরিণত হয়েছে। সাজিদ নিজেই বলছিল, ওর মার থেকেই শুনলাম যে বীরের মতো বাঁচতে চাই, কাপুরুষের মতো বাঁচবো না। আজকে বীরের মতো বাঁচা কি জিনিস, সাজিদ এটা পুরা দেশবাসীকে কিন্তু শিখায় দিয়ে গেছে। আজকে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব, সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। এই খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে, এবং অবশ্যই তাদেরকে আমরা কঠোরতম শাস্তির আওতায় আনব। রাজধানীর উত্তরা আজমপুর রেল স্টেশন এলাকায় রাস্তার পাশে পান সিগারেট বিক্রি করতেন নেত্রকোনার আলী হোসেন। গত 18 জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যান তিনি। পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষটিকে হারিয়ে চরম অসহায় হয়ে পড়েছে তার পরিবার। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজফ্ফরপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে আলী হোসেন। বড় সন্তান হওয়ায় বাবার মৃত্যুর পর পরিবারের ভরণ পোষণের ভার পড়ে তার কাঁধে। বৃদ্ধ মা, ছোট ভাই, স্ত্রী ও 3 মেয়ে আছে আলীর পরিবারে। গ্রামে ব্যবসা করতে গিয়ে কয়েক লাখ টাকা ঋণ হয়ে যায়। সেই টাকা পরিশোধের জন্য বছরখানেক আগে স্ত্রীকে নিয়ে ঢাকায় আসেন আলী হোসেন। রাজধানী উত্তরার আজমপুর রেল স্টেশন এলাকায় রাস্তার পাশে পান সিগারেট বিক্রি করতেন তিনি। 18 জুলাই দুপুর থেকে নিখোঁজ হন আলী। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। মূলত কোটা আন্দোলনকারী ছাত্রদের দমানোর জন্য পুলিশের ছোড়া গুলিতেই মারা যান আলী হোসেন। মা ফোন দিছে, বাবার হয় না, তারপর বলে পশু তাহলে মারা গেছে। আমার স্বামী তো মরে গেল, আমার যেন কিভাবে আমি যেন জীবত নিয়ে যে সংসার কিভাবে ধারণ করাম, কিভাবে পরিবেশ করাম, কিভাবে খারালে খায়াম। আমার তো একটা ছেলে সন্তান নাই, আমার তো এরকম পরিবেশ নাই কাউনে। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। আমার বাই যাওয়াতে আমার মনোরঞ্জন হল কি যেন আসমানটা ভাঙ্গি হয়েছে আমি বলতে পারি না, কারণ আমি বাইরের আশা আসলাম। তা আমার উদ্যোগী অনুরোধ সরকারের কাছে, যে ফুলাহান্ডির দিকে 3টে মেয়ে তুই যেছে, 3টে ফুলাহান্ডি সরকারের কাছে এটাতে আবেদন, সরকার যদি আমরা খুব হেল্প করে তখন জন্য ফুলাহান্ডি লইয়া আমি নুন বা 4টে খাইতে পারে। আলী হোসেন হত্যার ন্যায় বিচার সহ তার অসহায় পরিবারের হাল ধরবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা তার স্বজন ও স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। কোটা আন্দোলনে 27 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। এতে প্রাণ ফিরে পেয়েছে রেলওয়ে স্টেশনগুলো। ঢাকা থেকে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেটে ট্রেন যাতায়াত করছে। গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী রেল জংশন দিয়ে ওই সব রুটে নির্বিঘ্নে আন্তনগর সহ সব ধরনের ট্রেন চলাচল করছে। ভোর থেকে বলাকা, তুরাগ ও ভাওয়াল এক্সপ্রেস সহ আপ ডাউন মোট 5টি ট্রেন চলাচল করেছে। কোলাহল, হকারের হাকডাক আর ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে ফেনীর রেলওয়ে স্টেশনে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, স্টেশনে যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন? ট্রেনগুলো কি সময় মতো ছাড়ছে?
হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে ফেনী রেলওয়ে স্টেশনে। আজকে দুটি ট্রেন, ইতিমধ্যে আন্তনগর দুটি ট্রেন ফেনী রেল স্টেশন অতিক্রম করেছে। এখানে যাত্রী সাধারণের প্রচুর পরিমাণ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সবগুলো ট্রেনেই পর্যাপ্ত পরিমাণ যাত্রী ছিল। আমি কথা বলেছিলাম ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুনের সাথে। উনি আমাকে জানিয়েছেন যে এখানে যে টিকিট বুকিং ছিল অনলাইন এবং ম্যানুয়ালি যে টিকিট, সবগুলো টিকিট বুকিং হয়ে গেছে, কোনো টিকিট ফাঁকা ছিল না। যাত্রী সাধারণ অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে তারা যাতায়াত করতে পারছেন। তবে উনি আমাকে এটিও জানিয়েছেন যে আগামীকাল থেকে পূর্ণদমে, অর্থাৎ আন্তনগর ট্রেন সহ অন্যান্য ট্রেনগুলো পূর্ণদমে চালু হবে। আজকে মাত্র দুটি ট্রেন ফেনী রেল স্টেশন অতিক্রম করেছে। আমরা কথা বলেছিলাম এখানকার যাত্রীদের সাথে। যাত্রীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা অনেকদিন বন্ধ থাকার পর তারা আজকে এসেছেন। অনেকেই এখনও জানেন না যে ট্রেন চালু হয়েছে। আগামীকাল থেকে পুরোদমে যাত্রীরা যারা আছে তারা ট্রেনে করে বিভিন্ন জায়গায় যেতে পারবে। তারা স্বস্তি প্রকাশ করেছেন ট্রেন চালু হওয়া। আমরা কথা বলেছিলাম এখানকার যে শ্রমিকরা আছে তাদের সাথে। তারা আমাদেরকে যেটি বলছেন যে তারা দীর্ঘদিন কর্মে বিমুখ হয়ে পড়েছিলেন, তারা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে ছিলেন। আজকে ট্রেন চালুর ফলে তারা তাদের পরিবারের পরিজনের জন্য অন্য আহার জোগাড়ের জন্য একটা ব্যবস্থা হয়েছে। তারা এই কদিন যে কর্মবিমুখ ছিলেন, ট্রেনটি যদি প্রতিনিয়ত কন্টিনিউ চালু থাকে, আজকের পর থেকে যদি নিয়মিত ট্রেন চালু থাকে, তাহলে তারা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে দিনাতিপাত করতে পারবেন। এ ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। ফেনী থেকে রেল স্টেশনের খবর জানাচ্ছিলেন আব্দুল্লাহ আল মামুন। নওগাঁয় নদী ও বিল বেষ্টিত উপজেলা আত্রাই। সেখানে আত্রাই নদীর সমসপাড়া ফেরিঘাট এবং ছোট যমুনা নদীর ৮ গ্রাম ভূপনার ঘাটে সেতুর অভাবে এখনও নৌকাই ভরসা শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষের। বছরের পর বছর বিভিন্ন সময় এই দুটি ঘাটে সেতু নির্মাণের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র কাচারি বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার পতিশর থেকে উত্তরের বঙ্গভবনের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম হচ্ছে এই পথ। কিন্তু ভাঙা জঙ্গল, সমসপাড়া ফেরিঘাটে একটি নতুন সেতুর অভাবে এই সহজ পথ কঠিন হয়ে আছে। অন্যদিকে ছোট যমুনা নদীর ৮ গ্রাম ভূপনার ঘাটে এখনো নৌকাতেই ভরসা করতে হয় শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষকে। এই ব্রিজের অভাবে আমরা ঢাকার সঙ্গে যোগাযোগ রাখতে পারি না। বারঘাটে এসে এখানে বসে থাকা ঘন্টাকে ঘন্টা। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পা রাখছে বাংলাদেশ, কিন্তু আমাদের এই ভাঙ্গা জাঙ্গাল ফেরিঘাটে একটি ব্রিজের অভাবে এই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। শুষ্ক মৌসুমে পারাপার সহজ হলেও বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে পার হয় সবাই। আবার কখনো পর্যাপ্ত জনবল না থাকায় ঘাটে বন্ধ থাকে নৌকা চলাচলও। রাস্তাঘাট বন্যার কবলিত হয়ে ভেঙে যায়, কোনো যোগাযোগ ভ্যান বা অন্য কিছুই চলে না। ব্যবধানে নৌকা না পেয়ে আমাদের রুগীরা অনেক সময় মৃত্যুর শয্যায় কবলিত হয়। নৌকা পারাপারের সমস্যা অনেক, স্কুলে আমাদের অনেক ক্লাসে মিস হয়। বহুবার এখানে মাটি পরীক্ষা করা হয়, বহুবার অনেক কিছু পদক্ষেপ আমরা দেখতে পাই, কিন্তু দৃশ্যমান কোনো সেতুর কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে 2 ঘাটে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। এই 2টা কাজের জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি। সয়েল টেস্ট সার্ভে করা হয়েছে, হেডকোয়ার্টারে ডিজাইন পর্যায়ে রয়েছে। চলাচল সহজ না হওয়ায় সময় নষ্টের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে এই অঞ্চলের মানুষদের। ফলে বছরের পর বছর মুখ থুবড়ে পড়ে আছে সার্বিক উন্নয়ন। দীপ্ত বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বন্দর নগরী চট্টগ্রামে আবারও পথে নেমেছে ছাত্র জনতা। সকাল থেকে শিক্ষার্থীদের মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগরীর নিউ মার্কেট মোড় এলাকা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামের 4 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদকে কেউ প্রশ্রয় দেবে না। যদি কেউ প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, গুজব ছড়ানোর চেষ্টা করে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে।
নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি সহ 7 পুলিশকে আসামি করে আদালতে মামলা করেছেন এক আইনজীবী। মামলার অপর আসামিরা হলেন সুধারাম থানার পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান পাঠান, উপপরিদর্শক এসআই অপু বড়ুয়া, মোহাম্মদ কামাল হোসেন, সহকারী উপপরিদর্শক এএসআই আবু তালেব, কনস্টেবল মোহাম্মদ রাসেল ও রুবেল বড়ুয়া। বুধবার জেলা ও দায়রা জজ ফজলে এলাহির আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন মনিরুল ইসলাম মিনার। এজাহারে বলা হয়েছে 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে করা এক মামলায় মিনারুল ইসলাম মিনারের মামা আব্দুল করিম মুক্তাকে গ্রেফতার করে পুলিশকে মিনার তার মামাকে দেখতে থানায় গেলে তাকে আটক করে নির্যাতন চালায় পুলিশ। তার পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তাদের কাছ থেকে 2 লাখ টাকা ঘুষ দাবি করেন পুলিশ সদস্যরা। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। 1975 সালের 15 আগস্ট এক দল বিপদগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। রাজধানীর ধানমন্ডির 32 নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও এই দিন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিল উদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করে ঘাতকরা। বঙ্গবন্ধুর ভাষণে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও একই দিনে হামলা চলে। তিনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাদ, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাদ এবং আব্দুল নঈম খান নামের এক আত্মীয়কেও হত্যা করে ঘাতকরা। বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে থাকায় তারা প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে তার জন্মস্থান গোপালগঞ্জে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়াও সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপর মসজিদে 75-এর 15 আগস্ট নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সকালে গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকার সিরক অ্যাপারেল কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানায় 3 মাসের বকেয়া বেতন রেখে কয়েকদিন আগেই কারখানা বন্ধ করে দেয়। কয়েকদিন ধরে কারখানার সামনে আন্দোলন করলেও কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও শিল্প পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। প্রায় 3 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আবারও যান চলাচল শুরু হয়। ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মনোয়ারা আনসারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিকেলে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় প্রিন্সিপাল মনোয়ারা আনসারের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে স্লোগান দিতে থাকেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান প্রিন্সিপাল শিক্ষার্থীদের ভাইভা বা ফরমেটিভের মার্ক নিয়ে ভয় দেখানো সহ হোস্টেলে নারী শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন। বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই দীর্ঘ পোস্টে
তিনি এই প্রশ্ন তোলেন। বার্গম্যান লিখেছেন, সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আদালতের আচরণে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হত্যাকাণ্ডের উস্কানিদাতা। মামলার এফআইআর দেখার সুযোগ না হলেও এটি অনেকটা আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলার মতো বলে মনে হচ্ছে। সাংবাদিক ডেভিড বার্গম্যান ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেনের জামাতা। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত পাটেল এ তথ্য জানান। বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বেদান্ত পাটেলকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন দুই সাংবাদিক। জবাবে তিনি বলেন, বাংলাদেশে যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক। তিনি জানান, ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ইস্যুতে দক্ষিণ এশিয়ার অন্য দেশের সঙ্গেও যোগাযোগের কথা জানান পাটেল। বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মোদী বলেন, তার দেশ সব সময় প্রতিবেশী দেশের অগ্রগতি ও উন্নয়নে সমর্থন দিয়ে যাবে। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের সকল থানার কার্যক্রম শুরু, নিরাপত্তা নিশ্চিতে রয়েছে সেনা ও আনসার সদস্যরা। ২৭ দিন পর সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু, প্রাণ ফিরেছে স্টেশনগুলোতে। এবং নওগাঁর আত্রাইয়ে 2টি সেতুর অভাবে ভরসা শুধু নৌকা, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬:৫০। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।